শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনাম জানাবো। বিদেশ থেকে আসা ফোন কল থেকে দৈনিক 2-3 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সালমান সিন্ডিকেট। 9 বছরে পকেটে পড়েছে 7,500 কোটি টাকা। দুর্ভাগ্যক্রমে আমাদের 9 বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটা পিছনে কোনো কারণ আছে, কেউ না কেউ এটাকে হার্নেস করছে পিছনে। ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে টেকনাফের সাবেক ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার। হতাহতদের তথ্য সংগ্রহের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ময়মনসিংহে গণ অভ্যুত্থানে নিহত 3 জনের পরিবারকে না জানিয়েই মামলা। আসামি তালিকা থেকে বাঁচতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সমঝোতা। মামলা যে করছে তারা আমার সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। যেগুলি দোষী ওদেরকে আসামি দেওয়া হয় নাই। আমার মামলা আমি করব, ওইটা তারা করছে, তারা মামলা হইলে হোক, না হইলে না হোক। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য সংস্কার কর্মসূচিগুলো জনগণকে জানানোর আহ্বান মির্জা ফখরুলের। যৌক্তিক সময় নির্বাচনের তাগিদ। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। আবারও অস্থির আশুলিয়া শিল্পাঞ্চল। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ 90টি কারখানা। দাবি উঠেছে বেতন বাড়ানোর। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। সরকার পরিবর্তন হয়েছে, সালমান এফ রহমান কারাগারে, কিন্তু তার নেতৃত্বাধীন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম এখনো প্রতিদিন বিদেশ থেকে আসা ফোন কলে 2 থেকে 3 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গত 9 বছরে এই সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে অন্তত 7,500 কোটি টাকা। অথচ যে প্রক্রিয়ায় কাজটি করা হচ্ছে সেটিই বেআইনি। একটি নীতিমালার আওতায় বিদেশ থেকে ফোন কল আসা যাওয়ার স্তর তৈরি করা হয়েছিল, আর এই সিন্ডিকেট সেই পদ্ধতিকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষামূলকের কথা বলে আরও একটি লেয়ার যুক্ত করে। এতে করে সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে অন্তত 4,500 কোটি টাকা। সহকর্মী মাসুদুজ্জামান রবিনের অনুসন্ধানে বিস্তারিত দেখব। আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে, তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না, রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে। এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের কাছে। এরপর যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্সে। এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস নামে পলিসির আওতায় 3 স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি। 2009-10 অর্থ বছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল 100 কোটি মিনিটের বেশি, আর প্রতি মিনিট কল রেট ছিল 3 মার্কিন সেন্ট, অর্থাৎ প্রতি মাসে 210 কোটি টাকার বেশি বাজার এটি। 2015 সালে বছরে 5,000 কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন। আগের 3টির পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরের লাইসেন্স দেওয়া হয় নতুন 26 প্রতিষ্ঠানকে। এ সময় দৃশ্যপটে আসেন সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে যায় আন্তর্জাতিক কল আসা যাওয়ার কাঠামো। 3 স্তরের পলিসি পাশ কাটিয়ে গঠন করা হয় 4 স্তর। নতুন গঠন করার দ্বিতীয় স্তরে মধ্যস্বত্বভোগী হিসেবে আবির্ভূত হয় সালমানের নেতৃত্বে 7 সদস্যের আইজিডব্লিউ অপারেটরস ফোরাম। জুড়ে দেওয়া হয় প্রতিটি কল শুধুমাত্র এই ফোরামের মাধ্যমেই বন্টনের শর্ত। তখন পরীক্ষামূলকভাবে 3 থেকে 6 মাসের কথা বলা হলেও এখনো চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য। এই স্যান্ডবক্স পিরিয়ডটা আইদার 3 মাসের অথবা 1 বছরে ম্যাক্সিমাম হতে পারে। দুর্ভাগ্যক্রমে আমাদের 9 বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটার পিছনে কোনো কারণ আছে, কেউ না কেউ এটাকে এটাকে হার্নেস করছে পিছনে। হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো,
তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মীয় একটা ধারণা ছিল এবং অবশ্যই পলিসি এবং আমাদের বর্তমান যে আইন আছে সেই আইনের একটা বড় ধরনের ব্যত্যয় এখানে হয়েছে। এই সিন্ডিকেট পলিসি উপেক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে বলে অভিযোগ উঠেছে। বিটিআরসিকে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। অনুসন্ধানে দেখা যায় 2015 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত 9 বছরে প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট 7,444 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট। এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 4,500 কোটি টাকা। বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর আইসিএক্স এবং 16 আইজিডব্লিউ প্রতিষ্ঠান। যে টাকা দিয়ে আমি আনি না কেন, আমি সেই টাকায় সরকারের সাথে রেভিনিউ শেয়ারিংয়ে থাকবে, এটি হচ্ছে স্বাভাবিক। সেটা আমি কম আনি বেশি আনি, আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার ধরে আমি যখন রেভিনিউ শেয়ারটা ফিক্স করছি, তার মানে এখানে একটা মারাত্মক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পেয়েছি। এই ইনভেস্টমেন্ট যারা করেছে এটা এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এইসব প্রোটেকশনগুলো তো আসলে মানে হওয়াতে আমরা কিন্তু রেভিনিউ অনেক দিকে লুজার হচ্ছি। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, আইওএলটিটিএস নীতিমালা সংশোধন না করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর 300 ফিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের ছেলে এবং কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ রয়েছে। একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। শাহজাহান মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 9 নম্বর মাদক কারবারি 2019 সালের 25 জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসক বরাবর চিঠিও পাঠানো হচ্ছে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই বিষয়টি নিয়ে সকালে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানিয়েছেন, তদন্ত সংস্থা এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আরও বললেন, মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবেন, প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। আর তদন্তে স্বচ্ছতা আনতে চায় ট্রাইব্যুনাল, যাতে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেছেন, আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে। দিনরাত কাজ করবে প্রসিকিউশন। তদন্ত শুরু হলেই বোঝা যাবে বিচারের জন্য কতদিন সময়ের প্রয়োজন। সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে, স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে, জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে নিহত হন 3 জন। এ ঘটনায় আদালতে 2টি মামলার আবেদন করেন কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা। তবে নিহতদের পরিবার বলছে, মামলার বিষয়ে কিছুই জানা নেই তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আসামি হওয়া থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে আঁতাত করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এদিকে বক্তব্য নেওয়ার সময় যমুনা টেলিভিশনের সাংবাদিকের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দিয়েছেন ওই কৃষক দল নেতা। গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরের কলতাপাড়ায় শিক্ষার্থীদের উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাণ হারান 3 জন। ঘটনার 1 মাস পর কোর্টে 2টি মামলা করেন স্থানীয় কৃষক দলের নেতা পরিচয়ে আবুল কাশেম ও স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়ে আব্দুর রহিম আকন্দ। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় শতাধিক নেতাকর্মীকে। তবে নিহত শ্রমিক বিপ্লব, ব্যবসায়ী জুবায়ের এবং মাদ্রাসা শিক্ষক রাকিবের পরিবারের অভিযোগ, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। মামলা যে করছে তারা আমার সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। তারা মতামত তারা ব্যক্তিগতভাবে তারা সাজায় নিচ্ছে। তারা ব্যক্তিগত হয়তো কোনো
রাজনীতির চাল থাকতে পারে। যেগুলি দোষী ওদেরকে আসামি দেওয়া হয় নাই, তাই এখন আমরা ইচ্ছা মামলা করব। আমার মামলা আমি করব, ওইটা তারা করছে, তারা মামলা হইলে হোক, না হইলে না হোক, ওইটা তো আমার দেখার ব্যাপার না। উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অভিযোগ করেন, আসামির তালিকা থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে সমঝোতা করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এই যে উনি আমাদেরকে গুলি করছে, তাহলে যারা মামলাটা করছে এটা আপনাদের সহজ বিষয়, যারা মামলাটা করছে তারা আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা রেজু করছে, পুলিশের কাছ থেকে তারা টাকা খাইছে, এরকমও তো হইতে পারে। স্বৈরাচারী আওয়ামী লীগ নেতৃত্ব ছিল, ওনারাও তো এই দলের সাথে এক হইতে পারে, লিয়াজু করতে পারে, 2 দিন পরে ওনারা এসে রাজনীতি করতে পারে। এমন অভিযোগের সত্যতা আছে বলে স্বীকারও করলেন পৌর বিএনপির এই নেতা। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্কার বা ক্যাডার বা যারা দুষ্কৃতিকারী নেতা যারা জড়িত ছিল তাদেরকে আড়াল করা হয়েছে। একাধিক গ্রুপিং থাকার কারণে যে এই মামলাটা যদি আমাদের আন্ডারে হয়, আমাদের তদারকিতে হয়, তাহলে আমাদের জন্য যারা রাজনীতিতে ক্ষতিকারক আমরা তাদেরকে সাইজ করতে পারবো, এরকম বিষয় থাকতে পারে। এদিকে কৃষক দলের নেতা দাবি করা আবুল কাশেমের কাছে অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ হন তিনি। তার দাবি, পুলিশের গুলিতে নিহত সবার পরিবারই আওয়ামী লীগ। এরা ডরে বয়ে ওই হাসিনার বিরুদ্ধে যে আপনার একটা কথা কইব, এরা এই সাবাস হইছে না, সবটি আওয়ামী লীগ করে। যারা মারা গেছে তাদের ফ্যামিলি, এরা সবটা আওয়ামী লীগ করে, তারা মামলা করুক। এই বিষয়ে প্রতিবেদন প্রচার করলে যমুনা টেলিভিশনের রিপোর্টারের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দেন আবুল কাশেম। আমি যে বাদী মামলা করছি হাসিনার বিরুদ্ধে, এটা লইয়া দিয়ে আপনারা তুলমুস্ত করুন, তা আমি আরও ডবল মামলা করবো আপনার নামে। আমরা সত্যভাবে ও সঠিকভাবে তথ্য লিখে নেবেন। আরেক মামলার বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম আকন্দের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, বন্ধ পাওয়া গেছে মুঠোফোনটিও। মোবাইল তো বন্ধই। পুলিশ জানিয়েছে, এই 2 মামলার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে কাজ চলছে। বিজ্ঞ আদালতে 2টি কোর্ট পিটিশন ওসি গৌরীপুরের নিকট জানতে চেয়েছে যে এই সংক্রান্তে কোনো মামলা হয়েছে কিনা। আমরা আদালতকে অবহিত করেছি যে গত 22 সাথে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে যে 3 জন নিহত হয়েছেন, সেই সব পরিবার বলছেন বর্তমানে নানামুখী চাপে কোণঠাসা। তারা বলছেন তাদের সন্তানদের হত্যায় মূল আসামিদের বাঁচাতেই মামলা নিয়ে হচ্ছে নানান কারসাজি। এমন অবস্থায় বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এসব পরিবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বিভাগীয় জেলা সফরের অংশ হিসেবে কুষ্টিয়া ও গাইবান্ধায় অবস্থান করছে বৈষম্য বিরোধী সমন্বয়কদের প্রতিনিধি দল। সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। দিনের কর্মসূচি হিসেবে প্রথমে জেলার সমন্বয়কদের সাথে তারা মতবিনিময় করেন, এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং শেষ করে বিকেলে পাবলিক লাইব্রেরির মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় করবেন সমন্বয়ক প্রতিনিধিরা। গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে পৌঁছেছে 12 সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে আন্দোলনে হতাহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন, মতবিনিময় করেন জেলা উপজেলার নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সাথে। দুপুরে আন্দোলনে নিহত শিক্ষার্থী দীপ্তর পরিবারের সাথেও তারা দেখা করবেন। পরে স্বাধীনতা প্রাঙ্গণে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দিবেন প্রতিনিধি দলের সদস্যরা। অন্তর্বর্তী সরকার কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান তিনি জানিয়েছেন। সকালে মহিলা দলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন, ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলেই প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো নয়। মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন থেকে শুরু করে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করেন ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা নেত্রীরা। মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা
জনগণের রায়ের উপরে মতামতের উপরে সন্তান নিরসন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। সংস্কারগুলো ঘোষণা করে কিন্তু তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ভারত ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল, বলেন ভারত প্রতিবেশীর সাথে প্রভুত্ব বজায় রাখতে চায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধা বজায় রেখে ভারতের সাথে প্রতিবেশী সম্পর্ক নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভিসা প্রদান এবং পাসপোর্ট ফেরতের এক দফা দাবিতে মানববন্ধন করছেন ইতালিয়ান ভিসা প্রত্যাশী ও প্রবাসীরা। সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কে তারা অবস্থান নেন। এ সময় অনতি বিলম্বে ভিসা সহ পাসপোর্ট ফেরত দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনকারীরা জানিয়েছেন, অনেকে আবেদন করেও 1 বছর বা তার বেশি সময় পরও ভিসা পাচ্ছে না, ফলে তারা দেশেও কোনো কাজ করতে পারছেন না। আর পরে আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি ইতালি ভিসা সেন্টারে যান। সেখান থেকে সিদ্ধান্ত জানানোর পরে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও তারা জানিয়েছেন। এর আগে গত 18 আগস্ট পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন ইতালি গমনেচ্ছুক ব্যক্তিরা। আর সেদিন তারা জানিয়েছিলেন, কাজের অনুমতিপত্র থাকলেও ভিসা না পাওয়ায় ইতালি যেতে পারছেন না তারা। আমাদের ইতালি অ্যাম্বাসিতে যখন আমরা আমাদের পাসপোর্ট জমা দিয়েছিলাম নুলুস্তার সহ ওয়ার্ক পারমিট, তখন তারা আমাদেরকে বলেছিল 90 দিনের মধ্যে আমাদের পাসপোর্ট সহ ভিসা দিবে। তো আমাদের কারো 1 বছর, কারো 12 মাস, কারো 14 মাস, কারো বা 15 মাস। তো এই জন্য আমরা আমাদের পাসপোর্টটা যেন খুব সুন পেতে পারি, এই জন্য আজকে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন। নুলুস্তা উঠেছে জানুয়ারি মাসের 13 তারিখে, কিন্তু আমি এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। তো এইটাই সমাধান চাই, এটাই দাবি ডক্টর ইউনূস সাহেবের কাছে। এই মুহূর্তে আমরা পারছি না বাংলাদেশে কিছু করতে, পারছি না ইটালি যেতে, পারছি না সৌদি, কাতার, কুয়েত, দুবাই যেতে। আমাদের একটাই দাবি, আমাদের পাসপোর্ট সহ ভিসা চাই। এবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামের এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মধ্যরাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জয়ন্তের বাড়ি উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামে। জানা যায়, মধ্যরাতে জয়ন্ত সহ আরও কয়েকজন বাংলাদেশ সীমান্তের 393 নম্বর পিলারের কাছাকাছি এলাকায় পৌঁছালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জয়ন্ত মারা যায় এবং তার মৃতদেহ ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছে বলেও জানা গেছে। আবারও সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে। গত 24 ঘন্টায় 475 জন প্রবেশ করেছেন। স্থানীয় রোহিঙ্গাদের মতে, রাতের আধারে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে। এখনও ঢোকার চেষ্টায় সীমান্তে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুনভাবে 8,000-এর মতো রোহিঙ্গা পালিয়ে এসেছেন। তাদের বেশিরভাগই গত 2 মাসে অনুপ্রবেশ করেছে। তবে স্থানীয়দের মতে এই সংখ্যা আরও বেশি। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সংঘাত আবারও বাড়ায় অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা তাদের। বরিশালে চোর সন্দেহে এক চিকিৎসকের হামলায় আহত হয় প্রতিবেশী ভাড়াটিয়া। এরপরে 999-এ কল করা, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে আহতকে চিকিৎসা দেয়া সবই ওই চিকিৎসকই করেন। কিন্তু থানায় ডেকে নিয়ে দিনভর বসিয়ে রেখে তার বিরুদ্ধেই মামলা দায়ের করে দিন শেষে চিকিৎসকের হাতে হাতকড়া পরানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রতিবাদ ও নিন্দার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সহকর্মী কাউসার হোসেন বিস্তারিত জানাবেন। থানায় বসিয়ে হাতকড়া পরানোর পর এভাবে প্রতিবাদ করছেন একটি ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক আবু আব্দুল্লাহ। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল সামাজিক মাধ্যমে।
চিকিৎসক আব্দুল্লার বাড়ি বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকায়। তার দাবি, শুক্রবার গভীর রাতে ছাদে ওঠার পর সেখানে পাশের বাড়ির ভাড়াটিয়া সুজনকে দেখতে পান। বিভিন্ন সময় ছাদ থেকে জিনিসপত্র চুরি হওয়ায় সুজনকে অভিযুক্ত করেন আব্দুল্লাহ। বাক বিতণ্ডার এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, আহত হন সুজন। 999-এ ফোন করে বিষয়টি জানানোর পাশাপাশি সুজনকে হাসপাতালেও নেন আব্দুল্লাহ। তার অভিযোগ, থানায় মামলা করতে গেলে উল্টো তাকেই ধরে বসে পুলিশ। চোর ধরার পরে সে যেখানে 999-এ ফোন দিয়ে সে থানার সাথে যোগাযোগ করিয়ে পুলিশ নিল। তারপরে সে অ্যাম্বুলেন্স আনাইয়া সে হাসপাতালে রুগী নিল। সে রুগীর সাথে থাকা অবস্থায় সে পুলিশ কিভাবে তাকে অ্যারেস্ট করে। চিকিৎসক পরিবারের দাবি, পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন পুলিশের এসআই জুবায়ের। কিভাবে চোরের অভিযোগ নিয়ে তাকে আসামি করা হলো এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হলো। এই ক্ষেত্রে জুবায়ের সাহেব হয়তো কোনোভাবে আমি মনে করি যে আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়েছেন। ভাই ওই যে এক ডাক্তার অ্যারেস্ট হয়েছে কোনো একটা মামলায়, ঘটনাটা একটু বলবেন? আপনি একটু কষ্ট করে থানায় আসেন, ঘটনা একটু শুনুন, থানায় আসেন। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন আইনি কাঠামো মেনেই সবকিছু করা হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই এবং আইনগত যে বিষয়গুলো হয়েছে সবগুলো কিন্তু আইনি কাঠামোর মধ্যেই হয়েছে। আইনি কাঠামোর বাইরে থেকে যদি যে নিজে অতি উৎসাহী হয়ে কিছু করা হতো তাহলে হয়তো বলা যেত যে হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যেটার সাথে জড়িত। চোর সন্দেহে হামলার ঘটনায় আহত সুজন হাওলাদার পুলিশের হেফাজতে শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন। আমি সিগারেট টানতে আছি, সেই ফাঁকে উনি আমার কাছে, ওনার ছাদে বসিয়া, একই ছাদ কিন্তু ফাঁক নাই, 4 আঙ্গুল ফাঁক আছে। উনি আমার করলো কি মানে বলতেছে যে এই ওখানে কি গাঁজা খাইতে আসছিস নাকি। উনি আমার কাছে তাৎক্ষণিক আমার গ্যাস লাইটটা পরিয়ে যাওয়ার কালে, যখন গ্যাস লাইট নামায় পড়ছে হাতের থেকে, ওটা উঠাইতে গেছি, উনি আমার অমনি কোপ দিয়েছেন। হত্যা চেষ্টা ও চুরির অভিযোগে আলাদা 2টি মামলা হয়েছে। 2টি মামলারই তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ধীর গতিতে বন্যার পানি নামছে, এতে করে কিছুতেই মানুষের দুর্ভোগ কমছে না, উল্টো নানা রোগবালাই আর ভোগান্তিতে নতুন মাত্রা যোগ করেছে। লক্ষ্মীপুরে নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনও কোমর সমান পানি এবং ঘরবাড়ি সড়কও তলিয়ে আছে। ভোগান্তি কমাতে দ্রুতই অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর 5 উপজেলার অনেক এলাকা এখনও বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী, ডুবে রয়েছে ফসলের ক্ষেত, সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। পানি নামে না, পানি জমি গেছে, খাল বিলে মনে করেন জাম হয়েছে, পানি কারণ নামতেছে না, সবাই দাঁড়িয়ে হয়ে যেতেছে। আর তাছাড়া মনে করেন যে পানি এই কম ছিল, অন্ত কিছুটা কমছে, আসতে নামতেছে পানি নামানো সব খাল বেগের জাম হয়ে গেছে, সব মশা মাসি গন্ধ, সব পরিষ্কার নেই। একদিন পরই আবারও অস্থির আশুলিয়া শিল্পাঞ্চল। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে অন্তত 90টি কারখানা বন্ধ রয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে সকালে বেশ কয়েকটি কারখানায় পোশাক শ্রমিকরা কাজে যোগ দেয়নি। কোথাও বকেয়া বেতন পরিশোধ, কোথাও বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা প্রতিবাদ জানিয়েছেন এবং বিক্ষোভের মুখে 90টি কারখানা বন্ধ রয়েছে। তবে অন্য কারখানাগুলোতে উৎপাদন চলছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে আর মোতায়েন করা হয়েছে বিজিবিও। জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এদিকে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে লেনি ফ্যাশনের সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে তারা এই বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনো বুঝিয়ে দেওয়া হয়নি তাদের পাওনা। যতক্ষণ না তাদের পাওনা বুঝিয়ে দিতে কার্যক্রম শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের পে স্লিপে যে টাকা আছে সেই ন্যায্য টাকাটা দিয়ে দেন, আমরা কোনো বেশি চাই না। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতীকী সাজ সেজে নড়াইলের শিশু শিক্ষার্থী তাহা এবং সেই ঘটনায় স্কুল কমিটিকে শোকজ করে তৎকালীন উপজেলা প্রশাসন। তাহার বাবাকেও সাময়িক চাকুরিচ্যুত করা হয়। হুমকি ধামকিতে বাড়ি ছাড়াও করা হয় পরিবারটিকে। এখনও সেই ট্রমা থেকে বের হতে পারেনি শিশু শিক্ষার্থীটি।
যেমন খুশি তেমন সাজো অথবা প্রতীকী সাজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিংবা যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ। তবে এমন প্রতীকী সাজ যে কতটা ভয়াবহ হতে পারে তার একটি উদাহরণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাস নেয়ার ঘটনা। 2023-এর 26 মার্চ স্বাধীনতা দিবসে নারী জাগরণের থিম হিসেবে খালেদা জিয়ার প্রতীকী সাজ গ্রহণ করে নড়াইল লোহাগড়ার দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা। আর তাতেই স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের রোষানলে পড়ে এই শিশুর পরিবার। এমনকি তাহার বাবাকে পৌরসভার চাকরি থেকেও সাময়িক বহিষ্কার করা হয়। খালেদা জিয়া সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি। এই কারণে আমার স্কুলেও যাওয়া খুব কম পড়ছিল, কারণ আমি লেখাপড়াও ভালোভাবে করতে পারছিলাম না। সেই কারণে আমি সেদিনই ঢাকায় আমার নানু বাড়ি চলে গেলাম। আমার বান্ধবীরাও আমাকে অ্যাভয়েড করতো। এখানেও থামেনি অত্যাচার, হুমকি ধামকিতে বসত ভিটাও ছাড়তে হয় পরিবারটিকে। ওনারা আমাকে অনেক ধরনের বিব্রতকর প্রশ্ন করে, যা আমার দেওয়ার মতো মানে কি বলবো না, আমি ভাষাও হারিয়ে ফেলি। আমার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে, সে খুব ভয় পেয়ে যায়। সাময়িক বরখাস্ত করলো আমার অফিস আমাকে। এরপর নানাবিধি ঝামেলা, স্কুলও এক পর্যায়ে ঝামেলা করা শুরু করলো। এমনকি উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে তৎকালীন ইউএনও আজগর আলী স্কুল কমিটিকে শোকজও করেন। তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভুঁইয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসনিক কায়দায় আমার স্কুলকে শোকেজ করা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করেন বর্তমান ইউএনও। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছিল। প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ক্ষমতার পালাবদলের পর চাকরি ফিরে পায় তাহার বাবা আশরাফুল। তবে যে হয়রানি আর ট্রমার মধ্যে দিয়ে গেছে শিশুটি, তা থেকে স্বাভাবিক জীবনে ফেরা কি এতই সহজ? হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই শব্দগুলোর দৃঢ়তা প্রকম্পিত হয় প্রতিটি বাংলাদেশির হৃদয়ে, মননে। জাতীয়তার চিহ্ন এই গান সব বাংলাদেশিকে এক সুরে আন্দোলিত করে। সহকর্মী ফারহানা ন্যান্সির প্রতিবেদনে জানার চেষ্টা করব জাতীয় সঙ্গীতের আদ্যোপান্ত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। এ মা আমার দেশ, এ মা আমার মাটি, যার উষ্ণ শীতল পরশে জন্ম আমার। এ মায়ের সাথে বাঁধন আমার জন্মান্তরের। তাই তো মায়ের বদন মলিন হলে সন্তানের নয়ন ভাসে নোনা জলে। আমাদের ছেলেবেলা থেকেই মস্তিষ্কে আবেগের খাতায় একটু করে জড়ো হতে থাকে মা, মাটি আর দেশের তরে ভালোবাসার সুপ্ত বীজ। কি দারুণ জীবন্ত অগোছালো ভালোবাসাগুলো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরতল তোমায় আকাশ, তোমায় বাতাস। আমার সোনার বাংলা হলো আমার পুরো দেশ, আমি সেটাকে খুব ভালোবাসি। কেন ভালোবাসো? কারণ এটা আমার দেশ। কেন ভালোবাসো? কারণ এটা আমার দেশ। জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল গায়ক গগন হরকরার আমি কোথায় পাবো তারে গানটিতে অনুপ্রাণিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলা সুর। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। এখানে আকাশ বাতাস অনেক সুন্দর, এটার কথা বলা হয়েছে, গাছপালার কথা বলা হয়েছে, এগুলো অনেক সুন্দর। বন্ধুরা সবাই মিলে যখন গাই তখন ভালো লাগে। ভাষার অধিকারের সংগ্রাম কিংবা স্বাধিকারের রক্ত ঝরা দিন, বাংলাদেশ নামের ভূখণ্ড অর্জনের পরতে পরতে ছড়িয়ে আছে সোনার বাংলার ঐতিহ্য। কারণ আমরা
দেশ স্বাধীন করতে পেরেছি, এই জন্য এটা শুনলে আমাদের ভালো লাগে। এই গানটা আমরা স্কুলে ভর্তি হওয়ার পরে প্রতিদিন সকাল থেকে গাওয়া হয়। এই গানের প্রতি আমাদের অনেক ভালোবাসা। জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় প্রথম গাওয়া হয় আমার সোনার বাংলা গানটি। 1 মাস পর ছাপা হয় সঞ্জীবনী পত্রিকায়। 1970 সালে মুক্তি পাওয়া জহির রায়হানের জীবন থেকে নেওয়া সিনেমায় ব্যবহার হয় এই গান। স্বাধীনতার পর 1972 সালে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ অন্তর্ভুক্ত হয় জাতীয় সঙ্গীত হিসেবে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, বাংলাদেশ।